প্রিয় ছাত্রছাত্রী, কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আমরা আরেকটা সাজেশন নিয়ে আসতে পেরেছি। সেটা হলো ডিএনএ ব্লক এলিমেন্টস। প্রথমেই বলি, এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মাধ্যমিকের মতো ইউনিক কোয়েশ্চেন বুকলেট নাম্বার আসছে, যে কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা তোমাদেরকে তোমাদের পরীক্ষার খাতাতে নোট করতে হবে। তাই কোয়েশ্চেন কেউ আদান প্রদান করো না, আর ছবি তো ভুলেও তুলো না। সঙ্গে সঙ্গেই সেই কিউআর কোড বা কোয়েশ্চেন বুকলেট নাম্বার থেকে খুব সহজে বোঝা যাবে কোন কোয়েশ্চেনটা কার ছিল। তাই এবছর একটু সাবধান থেকো এবং পড়াতে জোর দাও, পড়াতে মন দাও, যাতে বেশি করে তুমি শিখতে পারো ও ভালো পরীক্ষা দিতে পারো। প্রথমে বলি, ডিএনএ ব্লকের সাজেশন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে দেখে নিয়ে তৈরি করা হয়েছে, তাই এগুলোকে অবশ্যই পড়বে। এছাড়াও যদি কেউ সময় পাও তাহলে যেন বই পড়বে, কেন সাজেশন সবসময় ওই কোয়েশ্চেনটা নাও আসতে পারে, বাট যে অংশগুলো বলা হয়েছে সেই অংশগুলো থেকে কোয়েশ্চেন 100% আসবে। আমরা দেখে নিই আমাদের ডিএনএ ব্লকে মোট কটা কোয়েশ্চেন আসবে, কত নম্বরের কোয়েশ্চেন আসবে। একটা এমসিকিউ আসবে, একটা ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসবে, একটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসবে 3 নম্বরের। তাহলে মোট আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার 5 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আমরা পাবো। 5 মার্কস কিন্তু খুব একটা কম নয়, তাই আমাকে এটাতে সময় দিতে হবে এবং শিখতে হবে। চলে এসো আমরা বিভিন্ন কোয়েশ্চেনগুলোকে দেখে নিই কী কী আসতে পারে। সবার প্রথমে দেখে নিই 2023-এ কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, তারপরে আমরা চলে আসবো 23-এর থেকে 24-এর সাজেশন। ডিএনএ ব্লকে একটা এমসিকিউ এসছে 2023-এ, সেটা হলো তোমার হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ আয়নস হ্যাভ সেম সাইজ ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। অর্থাৎ ল্যান্থানয়েড কন্ট্রাকশন আমরা সবাই জানি, যেটাকে ল্যান্থানয়েড সংকোচন বলে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেখান থেকে একটা কোয়েশ্চেন এসে গেছে এমসিকিউতে। Which of the 3D series transition elements exhibits the largest number of oxidation state? Oxidation state very very important, সেটাও 2023 এসে গেছে। What is the highest oxidation state of that element? তাহলে অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা আমাদের পড়তে হবে। রাইট দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানয়েডস। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, সেখান থেকে প্রশ্ন এসে গেছে, বাট ভয় পাওয়ার দরকার নেই, কোয়েশ্চেন আরও অনেক আছে, সেগুলো থেকে আসতে পারে। কপার হ্যাজ কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল ইন ইটস গ্রাউন্ড স্টেট, হাউ ক্যান ইউ সে দ্যাট ইট ইজ ট্রানজিশন এলিমেন্ট? সন্ধিগত মৌল কেন, সেখান থেকেও প্রশ্ন এসে গেছে। Between LuOH whole 3 and LaOH, CeOH whole 3, LuOH whole 3 and CeOH whole 3, which is more basic and why? অর্থাৎ ল্যান্থানয়েডের যে হাইড্রক্সাইড তাদের ক্ষার ধর্ম থেকে প্রশ্ন 2023-এ এসছে। কমপ্লিট দ্য ফলোয়িং রিয়াকশন। এখানে একটা কেমেনোফোর যৌগ যেটা আমাদের সিলেবাসে আছে, তার সাথে ম্যাঙ্গানেট আয়নের সাথে অক্সালেট আয়নের অ্যাসিডিক মিডিয়ামের রিয়াকশানের একটা রিয়াকশান দিয়েছে, যেটা কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের একটু দেখে নিই যে 2022-23-এর আগে, এখানে 22টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, বাট 22-এ ডিউ টু করোনা রিডিউস সিলেবাস ছিল, তাই এটা আসেনি, এই চ্যাপ্টারটা বাদ ছিল। তাহলে আমরা 22 বাদ দিয়ে বাকি যে সালগুলোতে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো থেকে দেখে নিই কোনগুলো 23-এ আসেনি, অতএব সেই জায়গা থেকে এবছর প্রশ্ন আসবে বা ওই প্রশ্নটাই আসবে। চলে এসো 2019 আর 2016 সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি সালগুলো লিখে দিয়েছি। বেশিরভাগ কপার 1 যৌগ জলীয় দ্রবণে অস্থায়ী হয় কেন? দেখো দুবার এসেছে, আর এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়। দেখতেই পাচ্ছ 16-তে এসছে বা 19-এ এসছে, হতেই পারে এটা 2024-এ এসে গেল। তাহলে পড়তে দোষ কি? পেয়ে গেলে তো খুবই ভালো না, 5 মার্কস একদম 100% কনফার্ম পেয়ে গেলাম। এবং এই চ্যাপ্টার থেকে তুমি কিন্তু অনেক সময় কী হবে, একদম অ্যাকিউরেট টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে পারবে না, তাই তোমার যেটা বুঝেছো সেই ধারণাটাকে লিখলেই শিক্ষক মহাশয়রা তোমাকে কিন্তু এখান থেকে অনেকটাই নাম্বার দিয়ে দেবেন। কারণ এখানে একদম টু দি পয়েন্ট অ্যান্সার। অনেকের ক্ষেত্রে কী হয়, যেহেতু সবটা আমরা পড়ে উঠতে পারি না, ডিএনএ ব্লকটা সবচেয়ে শেষে পড়ি, সাজেশন করে পড়ি, এটা বেশিরভাগ ছেলে মেয়েই স্কিপ করে যায়, সারা বছর এটাকে পড়ি না। তাই আমাকে যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলোকে ক্লিয়ার করতে হবে। যেমন আমরা 23-এর ক্ষেত্রে দেখলাম জারণ সংখ্যা, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ক্ষার ধর্ম, বিক্রিয়া, এই যে ব্যাপারগুলো, ল্যান্থানয়েড সংকোচন, তাহলে এই কনসেপ্টগুলো যদি আমার ক্লিয়ার থাকে তাহলে আমি অ্যান্সারটা মোটামুটি আমার নিজের ভাষায় লিখতে পারবো, তখন কিন্তু দেখবে স্যাররা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছেন। চলে এসো পরের প্রশ্নে। ফেরাস যৌগ অপেক্ষা ফেরিক যৌগের চৌম্বক ভ্রামক বেশি কেন? এটা আমরা সবাই পড়েছি, ফেরাস আর ফেরিক 11-এও পড়েছিলাম, যে একটা 3D5 একটা 3D6। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যত বাড়বে তত তার চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক প্রপার্টি বাড়বে, যেটাকে প্যারাম্যাগনেটিক প্রপার্টি বলছি। TiCl2 পরাচুম্বকীয়, টাইটানিয়াম ক্লোরাইড প্যারাম্যাগনেটিক, কিন্তু টাইটানিয়াম অক্সাইড অপরাচুম্বকীয়, ডায়াম্যাগনেটিক। এক্সপ্লেন। তাহলে দেখো এখানে TiO2 সেটা হচ্ছে Ti4 প্লাস, TiCl2, এখানে Ti হচ্ছে +2, তাহলে +2 আর +4 এটা তোমায় জানতে হবে। তাহলে স্ক্যান্ডিয়াম 2+, তার মানে 3D1, টাইটানিয়াম 2+, তার মানে 3D2,
এরকমভাবে টাইটানিয়াম 4+, তার মানে কোনো ডি নেই, তাহলে নিশ্চয়ই তার ইনার কোরগুলো কমপ্লিটলি ফিল্ড, তাহলে এটা হয়ে গেল আমার ডায়াম্যাগনেটিক। আর টাইটানিয়াম +2 মানে 3d2 মানে হচ্ছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে প্যারাম্যাগনেটিক। অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন এগুলো তোমায় জানতে হবে, এবং স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবার +2 সিস্টেমের D1 থেকে D10 মুখস্থ করে নিতে হবে। নায়োবিয়াম এবং ট্যান্টালাম যৌগ দুটির মধ্যে রাসায়নিক সাদৃশ্য পাওয়া যায় কেন? HS 2016। প্রাসিওডিয়ামের ইলেকট্রন বিন্যাস 4f2 5d1 6s2 না হয়ে 4f3 6s2 হয় কেন? 2015 সালে প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ল্যান্থানয়েড কন্ট্রাকশনের কারণ কি? এবছর এসছে যে ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্য সাইজ নিয়ে কোশ্চেন এসছে, বাট ল্যান্থানয়েড কন্ট্রাকশন তোমার অলওয়েজ ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, কারণটা জিজ্ঞেস করতে পারে, সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে। অ্যাক্টিনয়েডস মৌলগুলির আয়তন সংকোচন, যাকে আমরা বলছি অ্যাক্টিনয়েডস কন্ট্রাকশন, আর ল্যান্থানয়েড মৌলগুলির অপেক্ষা বেশি হয় কেন? তাহলে অ্যাক্টিনয়েড কন্ট্রাকশনস আর হায়ার দ্যান ল্যান্থানয়েড কন্ট্রাকশন। সেখানে তোমায় জানতে হবে শিল্ডিং ইফেক্ট, বিভিন্ন যে অরবিট সাবঅরবিটগুলো আছে সেখানে যখন ইলেকট্রনগুলো ফিল আপ হয় তখন তার আবরণী ক্ষমতা, সেটা তোমাকে জানতে হবে। K2FtCl6 এইটা এক্সিস্ট করে, বাট K2NiCl6 এক্সিস্ট করে না কেন? রিপিট, K2PtCl6 এর অস্তিত্ব আছে, বাট K2NiCl6 এর অস্তিত্ব নেই কেন? আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখবে তারা যেন অবশ্যই এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার একবার হলেও দেখে যেও, তাহলে তোমরা কিন্তু নিজেরা লিখতে পারবে বা মনে পড়বে যে ওরকম একটা কনসেপ্ট ওর মধ্যে আছে, নিজের ভাষায় লিখবে। আমার বিশ্বাস তুমি যদি নিজের ভাষাতেও লেখো তাহলেও যদি সায়েন্সটা ঠিক থাকে অবশ্যই পূর্ণমান পাবে। 5D মৌলগুলির আয়নায়ন শক্তি 3D মৌলগুলি অপেক্ষা বেশি কেন? এটা তোমাকে বুঝতে হবে যে আয়নন শক্তি সেটা 3D মৌলগুলি অপেক্ষা বেশি কেন। সন্ধিগত মৌলগুলো রঙিন হয় কেন? সন্ধিগত মৌল নিয়ে অলরেডি একটা কোয়েশ্চেন এসছে যে ওকে কেন ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। এবারে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখো পাশে স্টার দেওয়া আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই ট্রানজিশন এলিমেন্টস ফর্ম কালার কম্পাউন্ডস বাট দে আর কালার? সন্ধিগত মৌল উত্তম অনুঘটক ব্যাখ্যা দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে ট্রানজিশন এলিমেন্টস অ্যাক্ট অ্যাজ গুড ক্যাটালিস্ট, ওর মধ্যে কোন কোন প্রপার্টিজ আছে যার জন্য গুড ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে? TiCl3 রঙিন বা TiCl4 বর্ণহীন কেন? অর্থাৎ আমাদের খুব ভালো করে পড়তে হবে ডিডি ট্রানজিশন কোথায়, ডিডি ট্রানজিশন হয় যার জন্য রঙিন যৌগ তৈরি করে। তাহলে কোথাও যদি ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল থাকে সেখানে ডিডি ট্রানজিশন হবে। তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো একটাতে ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল আছে, সেখানে ডিডি ট্রানজিশন হচ্ছে। আর যেটা Ti4+, তাহলে 3d0, তাই কোনো ডি ইলেকট্রনই নেই, তাই ডিডি ট্রানজিশন হবে না। Ti3+, তাহলে D1, তাহলে ডি ট্রানজিশন হবে। স্ক্যান্ডিয়াম 2+, প্যারাম্যাগনেটিক, বাট কপার প্লাস ডায়াম্যাগনেটিক কেন? তাহলে তোমাকে বারবার বোঝানো হচ্ছে যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে কোনো অক্সিডেশন স্টেট তাদের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন তোমার জন্য সঙ্গে সঙ্গে বলতে পারা থাকে, তাহলে কিন্তু তুমি অ্যান্সারগুলো পেরে যাবে। আর প্যারাম্যাগনেটিক মানে অযুগ্ম ইলেকট্রন থাকবে, ডায়াম্যাগনেটিক মানে পেয়ার্ড ইলেকট্রন থাকবে। কালার মানে ডিডি ট্রানজিশন হবে, বা আরেকটা হয় যেটাকে লিগ্যান্ড থেকে ট্রানজিশন বলা হয়, চার্জ ট্রান্সফার ট্রানজিশন, মেটাল টু লিগ্যান্ড বা লিগ্যান্ড টু মেটাল, সেই সিটি ট্রানজিশনের জন্য কালার হয়। যারা অ্যাডভান্স তারা পড়ো। ডি ব্লক মৌলগুলির জটিল যৌগ গঠনের তীব্র প্রবণতা থাকে কেন? ডি ব্লক মৌলগুলো কেন জটিল যৌগ গঠন করে? তার মানে ওদের মধ্যে সেকেন্ডারি ভ্যালেন্সি প্রাইমারি ভ্যালেন্সি দুটোই সম্ভব, যেটা আমরা সাধারণ মৌলের ক্ষেত্রে পাই না, যাকে কোঅর্ডিনেশন নাম্বার বলি। কপার 2+ আয়নের ন্যায় রঙিন যৌগ গঠন করে না কেন? Sm2+ উত্তম বিজারক কেন? কপার আয়োডাইড CuI2 কিউপ্রিক আয়োডাইড এর অস্তিত্ব নেই কেন? Mn2+ Fe2+ এর মধ্যে কোনটি সহজে +3 জারণ স্তরে আনা যাবে এবং কেন? ডি ব্লক এ ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? দেখো অলরেডি একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস নিয়ে কোয়েশ্চেন এসেছে, অতএব আসতে পারে। কোনো আয়নগুলি জলীয় দ্রবণে রঙিন হয়, এর মধ্যে কোন আয়নগুলো জলীয় দ্রবণে রঙিন হবে? V3+, Cu+, Sc3+, Fe3+। তাহলে যার অযুগ্ম ডি ইলেকট্রন থাকবে সে রঙিন হবে, আর যার ডি ইলেকট্রন থাকবেই না বা কমপ্লিটলি ফিল্ড হবে সে রঙিন হবে না। তখন রঙিন হওয়ার জন্য কি লাগে? ডিডি ট্রানজিশন, যেটা আমরা CFT-তে পড়েছি যে T2G থেকে EG-তে ট্রানজিশন হবে যদি সেটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়। ল্যান্থানয়েড মৌলগুলি +3 জারণ স্তর প্রদর্শন করে কেন? Ce4+ জারণ স্তর দেখায় কেন? এরপরে Na2FeO4 অযুগ্ম ইলেকট্রন কতগুলো থাকে? Na2FeO4 যৌগে অযুগ্ম ইলেকট্রন কতগুলো থাকে? অ্যান্সার হবে দুটো। অ্যান্সারটা আমি লিখে রেখেছি, যদি কেউ জানতে চাও তো কোশ্চেনটা একটু অন্যরকম বলে।
এবার দেখো এই রিয়াকশানগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে পড়তে হবে। একটা CR2O3 3KNO3 4KOH, সেখান থেকে কি রিয়াকশান হবে 2017 সালে এসেছিল। কারণ রিয়াকশান দেখলে একটা এসছে, বলা যায় না আবার আসতে পারে। যদি 2023-এর কোয়েশ্চেনকে ফলো করে কোয়েশ্চেন করেন যিনি কোয়েশ্চেন সেটার, তাহলে এরকম একটা রিয়াকশান দেবে, তাহলে 17 কোয়েশ্চেনটা রিপিট হতে পারে। K2CR4 প্লাস H2SO4, তাহলে সেখান থেকে তৈরি হবে কি K2CR2O7 প্লাস K2SO4 প্লাস ওয়াটার। এবার এই রিয়াকশনটা প্রায়ই আসে, KMnO4-কে তাপ দিলে কি হয়, তাহলে KMnO4-কে তাপ দিলে তৈরি হয় K2MnO4, পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট তৈরি হয়, MnO2 তৈরি হয়, O2 তৈরি হয়। এবার এটা খুব সুন্দর, আমি এটাকে কালার রিয়াকশন বলি। অরেঞ্জ কালারের হয়ে গেল গ্রিন কালার, ছোটবেলা থেকে পড়ে আসছি। K2CR2O7 H2SO4 SO2, এটা তোমার পি ব্লকেও আছে, গ্রুপ 16-এও এই একই রিয়াকশন আবার পড়তে হবে। তাহলে 16, 18 দুটোর জন্য ইম্পর্টেন্ট। সেটা তৈরি হবে ক্রোমিক সালফেট CR2SO4 হোল থ্রাইস প্লাস K2SO4 প্লাস ওয়াটার। আর কোন রিয়াকশন পড়বো, দেখো এই ক্রোমেট দ্রবণে অ্যাসিড যোগ করলে কি হয়, তাহলে ক্রোমেট দ্রবণে অ্যাসিড যোগ করলে ডাইক্রোমেট আয়ন তৈরি হয়, খুব ভালো করে পড়তে হবে। এখানে পিএইচের সাথে কি সম্পর্ক সেটা জানতে হবে। আর বেসিক মিডিয়ামে কি তৈরি হয় সেটাও আমাকে বুঝতে হবে, যে ডাইক্রোমেটকে যদি বেস দিই তাহলে সেটা ক্রোমেট হবে, ক্রোমেটকে যদি বেস দিই তাহলে সেটা ডাইক্রোমেট হবে। কি সুন্দর দেখো, আমি এখানে দেখিয়েছি যে পিএইচ যদি ইনক্রিজ করে অর্থাৎ বেসিক মিডিয়ামে হয়, তাহলে আমার কি তৈরি হবে, ডাইক্রোমেট থেকে তৈরি হয়ে যাবে ক্রোমেট। আর পিএইচ যদি ডিক্রিজ করে অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে হয়, তখন আমরা দেখবো ক্রোমেট ডাইক্রোমেটে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা থেকে আরেকটা খুব সুন্দর টিউন করছে। CuSO4 তার সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশনে কি হয়, বেসিক কপার সালফেট, যেটাকে বলে CuSO4.CuOH2.NH4 এই বেসিক কপার সালফেটের সাথে আবার যখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হচ্ছে, তখন একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেটা হচ্ছে CuNH3 বাইরে SO4, যার নাম কিউপ্রাস অ্যামোনিয়াম সালফেট। একটা ব্লু কমপ্লেক্স তৈরি হচ্ছে। KMnO4 এর HCl একটা রিয়াকশন ছোটবেলায় আমরা পড়েছিলাম, সেখানে আমরা শিখেছিলাম ম্যাঙ্গানিজ একটা মেটাল, তার ক্লোরাইড হবে, পটাশিয়াম একটা মেটাল, তার ক্লোরাইড হবে, একটা ক্লোরিন তৈরি হবে আর ওয়াটার হবে। তাহলে যখনই কোনো জারক দ্রব্যের সাথে HCl এর বিক্রিয়া হবে, সেটা Pb3O4 হতে পারে, সেটা তোমার K2CR2O7 হতে পারে, তখন তুমি দেখবে যে সেগুলোর প্রত্যেকটার ক্লোরাইড হয়, ক্লোরিন হয়, জল হয়। এটাই রিয়াকশনের একটা বৈশিষ্ট্য। Mn6 এর শত জারণ বিক্রিয়া দেখায়, শত জারণ বিজারণ বিক্রিয়া দেখায়, তার উদাহরণ দাও। তখন তোমাকে দেখাতে হবে যে এখানে একটা Mn6 নেওয়া হলো, অর্থাৎ MnO4 যেটাকে আমরা বলছি K2MnO4, তাকে যখন অ্যাসিড দিয়ে রিয়াকশন করলাম, তখন সেটা তৈরি করলো MnO4-, অর্থাৎ KMnO4 এর আয়ন MnO2 প্লাস 2 ওয়াটার। তো এটা আমার খুব ইম্পর্টেন্ট রিয়াকশন পড়তে হবে। লাস্ট এই বিক্রিয়াটা পড়বে কপার সালফেটের সাথে KI এর রিয়াকশনে কি হয়, Cu2I2 হোয়াইট PPT, I2 ব্রাউন আর K2SO4। আশা করা যায় এই রিয়াকশনগুলোর মধ্যে কমন পেয়ে যাবে, তবে অত রিয়াকশন তো পড়া সম্ভব নয়। বাকিগুলো নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে লেফট সাইডকে দেখে কী কী প্রোডাক্ট হতে পারে সেগুলো লিখবে। চলে এসো কোন কোন পোর্শন খুব ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে দিই। জিয়াল ভ্যালেন্সিল সেল ইলেকট্রনিক কনফিগারেশন সবার, ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েড, ডি ব্লক, এফ ব্লক, সন্ধিগত মৌল, ট্রানজিশন এলিমেন্ট সবগুলো। এনথালপিজ অফ অ্যাটমাইজেশন খুব ভালো করে পড়বে। অক্সিডেশন স্টেটস, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটাল আয়ন অর কম্পাউন্ড, বিভিন্ন কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট খুব ভালো করে পড়তে হবে, ম্যাগনেটিক প্রপার্টি খুব ভালো করে পড়তে হবে। কালার আয়নস অফ ট্রানজিশন, কেন ট্রানজিশন এলিমেন্টস কালার করে, বা হয়তো এক্সাম্পল দিয়ে দিল এর মধ্যে কোনটা কালার তৈরি করে কোনটা করে না, অর্থাৎ ডিডি ট্রানজিশনের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার থাকতে হবে। একটু কঠিন কোশ্চেন হলে কিন্তু চার্জ ট্রান্সফার ট্রানজিশন আসতে পারে, যে সেন্ট্রাল মেটাল থেকে লিগ্যান্ডে চার্জ ট্রান্সফার হলো। ইন্টারস্টিসিয়াল কম্পাউন্ড কাকে বলে জানবে অবশ্যই। ক্যাটালাইটিক প্রপার্টি অফ ট্রানজিশন এলিমেন্টস, কেন ক্যাটালাইটিক প্রপার্টি শো করে, অর্থাৎ অনুঘটক ধর্ম কেন দেখায়। স্ট্রাকচার অফ ক্রোমেট অ্যান্ড ডাইক্রোমেট অ্যান্ড পারম্যাঙ্গানেট আয়ন, খুব সহজ স্ট্রাকচার, একবার দেখে নিলেই পারবে। তিনটে স্ট্রাকচারকে একবার দেখে নেবে। ল্যান্থানয়েড কন্ট্রাকশন, অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন দেখে নেবে, দুটোর মধ্যে কোনটা বেশি কেন। অক্সিডেশন স্টেট অফ ল্যান্থানয়েড অ্যান্ড অ্যাক্টিনয়েডস, অ্যাক্টিনয়েডস ল্যান্থানয়েডের জারণ সংখ্যা, তাদের প্রবণতা, কোনটা বেশি অক্সিডাইজ হয়, কোনটা স্টেবল অক্সিডেশন স্টেট, অবশ্যই ভালো করে পড়বে। বেসিসিটি অফ ল্যান্থানয়েড অফ হাইড্রক্সাইড, যেটা 2023-এ চলে এসছে, বাট ইম্পর্টেন্ট টপিক্স প্রত্যেক বছরের জন্যই, তাই আমি এটাকে একবারে বলে দিলাম। মিথস মেটাল খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার এমন একটা অ্যালয়, ল্যান্থানয়েড আছে সেরকম একটা অ্যালয়, এবং এটা দিয়ে আমরা কি বানাতে পারি, কোনো লাইটারে পাথর, এরকম জিনিসগুলো তৈরি হয়। ডিফারেন্স বিটুইন ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস, অ্যাক্টিনয়েডস ল্যান্থানয়েডসের ডিফারেন্স খুব ভালো করে পড়বে, জারণ সংখ্যার ডিফারেন্স। কালার, এফ ট্রানজিশন, ডিডি ট্রানজিশন, লাস্ট বাট নট লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতগুলো এমসিকিউ কোয়েশ্চেন ছিল, আমি এখন আর ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে ডিসকাস করলাম না, বাট তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে জানাবে, আমি তাহলে এমসিকিউ কোয়েশ্চেনগুলো যদি 10 জনের বেশি কমেন্ট করে, তাহলে আমি ওটাকেও একদিন স্টাডি মেটেরিয়াল হিসেবে দিয়ে দেবো। ভরসা রাখো, ভয় পেও না,
প্রচুর করে পরিশ্রম করো। এখন দরকার হলে রাত জাগো, বাট পরীক্ষার আগের দিন অবশ্যই রাত জেগো না, আমার রিকোয়েস্ট। তাহলে পরীক্ষা দেখবে ভালো হবে, তোমার উপস্থিত বুদ্ধিগুলো কাজ করবে। রাত জাগলে উপস্থিত বুদ্ধি কাজ করবে না। তুমি অনেক কিছু পড়ে এলেও দেখবে মনে পড়লো না, ভুল হয়ে গেল, টেনশন করে ফেললাম, সব গন্ডগোল হয়ে গেল।